একটু পরে এই যে এটা মনে হয় না। হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাই, এটার নিচে দিয়ে একটা প্রশ্ন দেওয়া, সিপি আর সিবির মধ্যে কোনটা বড়, এটার কারণটা এখানে বুঝলাম না। ও আচ্ছা, তো আমরা ডেল কিউ ইকুয়াল টু হচ্ছে, সরি, ডেল ইউ প্লাস পি ডেল ভি, এটা তো আমরা জানি তাই না? তো এটা বুঝতেছি যদি মানে সিপি বড় কখন হবে, যদি 1 মোলের টেম্পারেচার 1 কেলভিন বাড়াইতে যার বেশি তাপ লাগে সেই তো বড় হবে তাই না? মানে সিপি বড় হওয়ার মানে কি, কনস্ট্যান্ট প্রেসারে বেশি তাপটা লাগে। আর সিভি বড় হওয়ার মানে কি, কনস্ট্যান্ট প্রেসার কনস্ট্যান্ট ভলিউমে বেশি তাপ লাগে। এন আর টি এর মান তো সব জায়গাতেই সমান। তো চিন্তা করে দেখো, যখন প্রেসারটা কনস্ট্যান্ট, হ্যাঁ, যখন প্রেসারটা কনস্ট্যান্ট তখন হিট বেশি লাগা উচিত, নাকি যখন ভলিউমটা কনস্ট্যান্ট তখন হিট বেশি লাগা উচিত? সরি, সিভি, হ্যাঁ। এখন এই যে যখন ভলিউমটা কনস্ট্যান্ট তখন কি এই জিনিসটা পুরো জিরো হয়ে গেল না? জি ভাইয়া। তার মানে শুধু ডেল ইউ পার্টটা থাকবে। সিভিতে পুরা হিটটাই কিন্তু কট্টু হিট লাগবে, শুধুমাত্র ইন্টারনাল এনার্জি বাড়ানোর জন্য হিট লাগবে, অন্য কোনো কিছুর জন্য হিট লাগবে না। এখন তুমি সিপি এর কথা চিন্তা করো, সিপি থেকে প্রেসার কনস্ট্যান্ট, তার মানে এখানে হিটটা কিন্তু দুইটা কাজে ইউজ হবে, ইন্টারনাল এনার্জিতে ইউজ হবে, আবার ওয়ার্ক ডান ডেল ডাব্লিউ অথবা পিডেলভি তে ইউজ হবে। তার মানে এখানে যে গিভেন হিটটা সেটা কিন্তু দুইটা কাজ করবে, ইন্টারনাল এনার্জি বাড়ানো প্লাস ভলিউম বাড়ানো। তার মানে কার ভ্যালু বেশি হওয়ার লাগবে? এটার জন্য ডেল কিউ এর ভ্যালু বেশি হওয়া লাগবে না? হ্যাঁ ভাইয়া। বুঝতে পারছো নাকি আরেকবার বলবো? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, আহ, আচ্ছা, হ্যাঁ, আমরা ছিলাম মনে হয়, আমরা এই ম্যাথটা মনে হয় লাস্ট করছি নাকি? হ্যাঁ ভাইয়া, এটা লাস্ট ছিল। আচ্ছা, তো এখন আমরা কিছু ওয়ার্ক ডানের ফর্মুলা মুখস্থ করা লাগবে। তোমরা ইন্টিগ্রেশন এখনো দেখো নাই, ইন্টিগ্রেশনে ম্যাথের চ্যাপ্টার 10 এর একদম লাস্ট, যেটা 10.7 মেবি, তো সেখানে কিছু ইন্টিগ্রেশনের ব্যাপার স্যাপার, আমি ডিটেইলসে যাচ্ছি না। তো জাস্ট আমাদের মেইন ফর্মুলাটা মুখস্থ করবো আমরা। তিনটা কেসে আমাদের একটা সিস্টেম কনস্ট্যান্ট প্রেসারে থাকতে পারে, কনস্ট্যান্ট প্রেসার থাকলে আমরা তাকে বলি হচ্ছে আইসোবারিক। সে আইসোথার্মাল হইতে পারে, তার মানে তার টেম্পারেচার কনস্ট্যান্ট হইতে পারে, অথবা সে অ্যাডিবেটিক হইতে পারে। আচ্ছা, এই তিনটা কেসে তোমরা এই তিনটা ফর্মুলা একটু লিখে রাখো, এগুলো আমরা আপাতত মুখস্থ করব। আপাতত না, এটা আমরা মুখস্থই করবো, কিভাবে কোনটা আসছে প্রুফ আমাদের পরীক্ষাতে আসবে না, এবং যেহেতু ইন্টিগ্রেশনের এখন বুঝাও পসিবল না। এই তিনটা ফর্মুলা একটু লিখে রাখো। ফার্স্ট, এটা আমরা অলরেডি হয়তো জানি যে ওয়ার্ক ডান ইকুয়াল টু পি ইন্টু ডেল ভি, এটা অলরেডি জানি। এটা হচ্ছে ফর আইসোবারিক প্রসেস, পি ইন্টু ডেল ভি। ফর আইসোথার্মাল, এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান। ভি টু হচ্ছে ফাইনাল ভলিউম আর ভি ওয়ান হচ্ছে ইনিশিয়াল ভলিউম। লিখা হইলে বইল। আমরা লাস্ট দিন পড়ছিলাম যে সিস্টেম 4টা প্রকারের। কি কি 4টা সিস্টেম ছিল, কারো মনে আছে? আহ হ্যাঁ, বাট হচ্ছে থার্মোডাইনামিক ভ্যারিয়েবলের কথা চিন্তা করে, আইসোবারিক, আইসোথার্মাল, অ্যাডিবেটিক আর আইসোকোরিক, 4টা সিস্টেম। তো এর মধ্যে 3টার ওয়ার্ক ডান আমরা দেখলাম, শুধু একটা দেখি না, আইসোকোরিক। ওইটা কেন দেখি না, কেউ কি বলতে পারবা? আইসোকোরিক সিস্টেমটার কেন আমরা ওয়ার্ক ডানের ফর্মুলা দেখলাম না? 3টাটা দেখলাম, আইসোথার্মাল, অ্যাডিবেটিক, এটা হচ্ছে অ্যাডিবেটিক, একটু আগে আইসোথার্মাল দেখলাম এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান, আর আইসোবারিক হচ্ছে পি ডেল টি। আইসোকোরিক কেন দেখলাম না, কেউ কি বলতে পারবা?
রাইট, চেঞ্জ অফ ভলিউম জিরো। ইয়েস, সো ডেল ভি যেহেতু জিরো, সো আইসোকোরিক প্রসেস মানে আসলে ডেল ডাব্লিউ এর ভ্যালুই জিরো, এখানে আর ক্যালকুলেশনের কিছু নাই। এই আর কি। ঠিক আছে, এখন আমরা কিছু ম্যাথ করার চেষ্টা করব। আমাদের আর আসলে কোনো নলেজ লাগবে না এই ম্যাথ করার জন্য, এক্সেপ্ট খালি ফর্মুলা। সেকেন্ড থেকে নেই। আচ্ছা, এইটা আমি একটু আচ্ছা একটু পরে দিচ্ছি ম্যাথটা করতে। তার আগে আরো কিছু দেখে আসি, 8টা বাজে ম্যাথটা দিয়ে যাবে। আচ্ছা, এই ম্যাথ আমরা একটু পরে আসবো, তার একটু রিভিউ করে নেই আমরা কি কি পড়লাম। আমরা এই চ্যাপ্টারের নতুন একটা সেগমেন্টে ঢুকতেছি। সেগমেন্টের নাম হচ্ছে এনট্রপি। তো এনট্রপিতে ঢুকার আগে আমরা কিছু রিভিউ করি জিনিসগুলা। ফার্স্টে আমরা দেখছি যে একদম সিস্টেমে গেছি। থার্মোডাইনামিক ভ্যারিয়েবল তিনটা, প্রেসার, ভলিউম, টেম্পারেচার, তার উপর ডিপেন্ড করে প্রসেস চারটা, আইসোবারিক, আইসোকোরিক, আইসোথার্মাল, অ্যাডিবেটিক। দেন থার্মোডাইনামিক্স এর জিরোথ ল দেখছি। দেন থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল, যেখানে বলছে ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। দেন কিছু এই এই বেস ফর্মুলাটা দেখছি। এই ফর্মুলাকে আমরা চারটা ভাবে যদি লিখতে পারি সেটা একটু লিখি। কোন কেসে কি ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, এটা হচ্ছে একদম বেস ফর্মুলা। যখন আইসোথার্মাল প্রসেসে যাই, তখন যেহেতু ডেল টি জিরো, সো ডেল ইউ জিরো, তার মানে ফর্মুলাটা দাঁড়ায় ডেল কিউ ইকুয়াল টু ডেল ডাব্লিউ। শেষ। এরপর আসি অ্যাডিবেটিকে। অ্যাডিবেটিকের কেসে যেহেতু কোনটা জিরো বলতো, del q 0, right? Del q equal to 0, so del u equal to minus del w. এখান থেকে আমরা আরো কিছু নতুন করলারি বের করছিলাম। যেমন যেহেতু ডেল ইউ কখন বাড়ে, যখন টেম্পারেচার বাড়ে। আমি একটু, তার মানে ডেল ডাব্লিউ মানে কি, ভলিউম যখন বাড়ে। তার মানে যদি টেম্পারেচার বাড়ে, অ্যাডিবেটিক প্রসেসের জন্য কিন্তু শুধু যদি টেম্পারেচার বাড়ে, তাহলে ভলিউম কমবে, এন্ড ভাইস ভার্সা। এটা কেন বললাম? টেম্পারেচার বাড়া মানে ডেল ইউ পজিটিভ, এবং ডেল ডাব্লিউ নেগেটিভ হওয়া মানে পি ডেল ভি নেগেটিভ। পি তো আর নেগেটিভ হতে পারে না, তার মানে ডেল ভি নেগেটিভ। ডেল ভি নেগেটিভ হওয়ার মানে ভি কমে যাচ্ছে। এটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ডেল ইউ কখন বাড়বে? যখন টেম্পারেচার বাড়বে, তাই না? আর ডেল ডাব্লিউ কখন পজিটিভ বা বাড়বে? যখন ডেল ভি বাড়বে, ডেল ভির ভ্যালু পজিটিভ হবে, মানে ভলিউম যখন বাড়বে আর কি, সহজ কথায়। তার মানে যদি টেম্পারেচার বাড়ে, তার মানে ডেল ডাব্লিউ এর ভ্যালু নেগেটিভ। ডেল ডাব্লিউ এর ভ্যালু নেগেটিভ অর্থ কি? ডেল ভি এর ভ্যালু নেগেটিভ। আর ডেল ভি নেগেটিভ হওয়ার অর্থ কি? ভলিউম কমতেছে। বুঝছো না ভাইয়া? আচ্ছা, এটা গেল অ্যাডিবেটিক। এরপর আমরা চলে আসি আইসোবারিক। আসলে আর কিছু না, আইসোবারিক যা লিখছি তাই, এটাই আইসোবারিকের ফর্মুলা। এটা বেস ফর্মুলাটাই আসলে আইসোবারিকের ফর্মুলা, কারণ আইসোবারিকে কিছুই জিরো হয় না। সেখানে একটা box দিবো। আর আরেকটা যেটা আইসোকোরিক, আইসোকোরিকের জন্য যেহেতু ডেল ভি জিরো, তার মানে ডেল ডাব্লিউ জিরো, যেহেতু ডেল ডাব্লিউ ইকুয়াল টু পি ডেল ভি, তার মানে ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ। তার মানে এখানে তুমি যদি হিট দাও, টেম্পারেচার বেড়ে যাবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস আসলে, এগুলো আমাদের আচ্ছা, এটা হচ্ছে বেস ফর্মুলা। ওয়ার্কের ফর্মুলা গুলো সাথে সাথে লিখে দিই।
সো এই কেসে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে পি ডেল ভি, এই কেসে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে nRT ln v2 by v1, এই কেসে ডাব্লিউ, এটা কেসে ডাব্লিউ আসলে আমার নিজেরও মনে থাকে না, n আর মেবি এরকম কিছু t2 minus t1 বা t1 minus t2, এই হচ্ছে এই বেস জিনিসগুলা একটু প্র্যাকটিস করতে হবে আর কি নিজে নিজে, তাহলে হোপফুলি ইয়া হয়ে যাবে। ঠিক আছে, আমি আমি তো আমার মাইক্রোফোনের প্রবলেম হচ্ছে। আচ্ছা বদরুল কি সবগুলো বুঝছি তো না ভাই? আমার কথা কি তোমরা শুনতেছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বদরুল তাহলে দুজনের মাইকে প্রবলেম। নাফিস কি বুঝছো ভাই? জি ভাইয়া। আচ্ছা রাইট, আই ম্যাথ করছি আমরা। আচ্ছা আরেকটা ছোট কনসেপ্ট যেটা আমরা দেখছিলাম, যে টেম্পারেচারের চেঞ্জ যেটা এম এস ডেল থিটা, সেটাকে আমরা এমজিএইচ এমজি ডেল দিয়ে বলতে পারি, হাফ এমবি স্কোয়ার দিয়ে বলতে পারি। আচ্ছা সিপিসিভির ম্যাথ, বয়েলের ল, আচ্ছা হ্যাঁ আর একটা বেস ফর্মুলা, এগুলো দিয়েও ম্যাথ করা লাগবে। এটা একটু পরে আমরা একটু পরে যে ম্যাথটা করবো সেখানে কাজে লাগবে, যদি খাতায় লেখা থাকে। এগুলো কি লেখা আছে খাতায়? দেখো তো, তাহলে একটু লিখে নাও, ম্যাথে এখন একটু পরেই লাগবে। হ্যাঁ এটা নাকি কত পৃষ্ঠা নাম্বার বলো তো, এই যে এখানে কত নাম্বার? 32? এটা আচ্ছা দুইটা গ্রাফ কি বুঝলেন? আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখাচ্ছি। আচ্ছা এই যে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, বা এই যে এক্স ওয়াই ইকুয়াল, এই পিভি ইকুয়াল টু যে কনস্ট্যান্ট, এটাকে তো আমরা এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট বলতে পারি তাই না? এই শেপের গ্রাফ। তো তোমরা এতদিন তো খালি স্ট্রেইট লাইন দেখছো, চ্যাপ্টার 3 তে স্ট্রেইট লাইন ছিল, ম্যাথে চ্যাপ্টার 4 হচ্ছে সার্কেল ছিল। এই দুইটা জিওমেট্রিক শেপের সাথে তোমাদের পরিচিত আছে। সেকেন্ড পেপারে চ্যাপ্টার 6 কোনিক্স নামে একটা চ্যাপ্টার আছে, যেখানে আমরা তিনটা জিওমেট্রিক শেপ নিয়ে কথা বলি। একটা হচ্ছে প্যারাবোলিক, একটা হচ্ছে ইলিপ্টিক্যাল বা ইলিপস, আর একটা হচ্ছে হাইপারবোলা। মোটামুটি জিওমেট্রিক শেপ ডেফিনেটলি 5টা আর কি, এই দুইটা যেটা তোমরা জানো, আর এই তিনটা পরে জানবা। তো এই যে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্ট, এটা হচ্ছে একটা হাইপারবোলার ইকুয়েশন, এই হাইপারবোলার ইকুয়েশন। আচ্ছা তো এই ইকুয়েশনটা এরকম এরকম শেপের হইতে পারে। এখানে যেটা বুঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাডিবেটিক, এটা হচ্ছে আইসোথার্মাল। তার মানে অ্যাডিবেটিক এর গ্রাফটা হচ্ছে তুলনামূলকভাবে বেশি স্টিপ, বা বাংলা বইতে লেখা থাকে খাড়া। এই গ্রাফটা বেশি খাড়া হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে, চিন্তা করে দেখো, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, বা আমরা দুইটা গ্রাফকে একটু কম্পেয়ার করি, প্রেসার ভলিউম, প্রেসার ভলিউম। তো যখন আমি লিখলাম জাস্ট পি ইকুয়াল টু, মনে করো 1 বাই, কনস্ট্যান্টটা মনে করো 1 ধরে দিলাম, 1 বাই, আচ্ছা তখন তার চেঞ্জটা যতটুকু হবে, সাপোজ তখন তার চেঞ্জ হচ্ছে এরকম। এখন আমি যদি লিখি পি ইকুয়াল টু 1 বাই ভি টু দি পাওয়ার গামা, ভি টু দি পাওয়ার গামা, গামার ভ্যালু কিন্তু গ্রেটার দেন 1, গামার ভ্যালুটা গ্রেটার দেন 1। তার মানে কি ভি এর চেঞ্জের জন্য এখন পি এর চেঞ্জটা আরো বেশি ফাস্ট হবে না? আমি কি বুঝতে পারতেছি আসলে? একটা এক্সাম্পল দিলে মনে হয় ভালো হইতো। ধরো আমি ধরে নিলাম পিভি ইকুয়াল টু হচ্ছে সাপোজ 10, হ্যাঁ, তাহলে পি এর ভ্যালু যখন 2, তখন ভি এর ভ্যালু হবে 5, 10টাকে 20 ধরি, তাহলে বুঝে দেয় সুবিধা। পি এর ভ্যালু 2 হলে ভি এর ভ্যালু 10, পি এর ভ্যালু 4 হইলে ভি এর ভ্যালু
5। চেঞ্জের প্যাটার্নটা দেখো কিরকম চেঞ্জ হচ্ছে। আর যদি এমন হয় পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু 20, হ্যাঁ, গামার ভ্যালু মনে করো 1.66, ধরে নিলাম মনোঅ্যাটমিক গ্যাস, তাহলে চেঞ্জটা অনেক তাড়াতাড়ি হবে না? ক্যালকুলেট যদি করে দেখো, পি এর ভ্যালু 2 যখন ভি এর একটা ভ্যালু পাবো, পি এর ভ্যালু 4 হইলে এর চেঞ্জটা অনেক বেশি হবে না? এটা কি বুঝতে পারতেছো? তার মানে এই চেঞ্জটা বেশি হওয়ার মানে কি, আহ আমরা এই ব্যাপারটা, এই গ্রাফটা বেশি স্টিপ হয়ে যাবে না? তাড়াতাড়ি চেঞ্জটা পেয়ে যাবে সে। তাহমিদ, বদরুল, নাফিস, তোমরা কি বুঝছো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তো এই যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এই গামার ভ্যালুটার জন্য যে সে আমাকে চেঞ্জটা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে, এই জন্যই তার গ্রাফের ঢালটা কোনো একটা সার্টেন মোমেন্টে তার গ্রাফের ঢালটা হচ্ছে খাড়া। এখানে কিন্তু তুমি ডিরেক্টলি গ্রাফের ঢাল বলতে পারবা না। কেন গ্রাফের ঢাল বলতে পারবা না? বিকজ এটা কোনো স্ট্রেট লাইন না যেটা গ্রাফ অলওয়েজ সেম থাকবে। তুমি যদি এই পয়েন্টে নাও একটা ঢাল পাবা, এই পয়েন্টে নিলে আরেকটা ঢাল পাবা, এই পয়েন্টে নিলে আরেকটা ঢাল পাবা। ঢাল মানে হচ্ছে স্লোপ, সরি আমি বাংলা ভাষা, স্লোপের ভ্যালুটা ডিফারেন্ট ডিফারেন্ট হবে। এটা তো বুঝতেই পারতেছো তাই না? যেহেতু এটা একটা কার্ভ। আমরা ডিফারেন্সিয়েশন যখন পড়ছিলাম তখন দেখছিলাম না যে আমরা যেগুলা মোর দেন 1 পাওয়ার, সেখানে আসলে স্লোপের ইকুয়েশন বের করি এন্ড এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য স্লোপের বিভিন্ন বিভিন্ন মান পাই। এটা কি মনে পড়ে এরকম কিছু? ওই যে একটা আমরা মেবি 9.7 না 8 এর একটা ফাংশন থাকতো, আমরা এটাকে এফ প্রাইম এক্স বের করতাম, তারপর এই পয়েন্ট আমাকে বলতো এক্স এর ভ্যালু 2 এর জন্য স্লোপের মান কত, এক্স এর ভ্যালু 3 এর জন্য। এটা কেন বলতো? বিকজ ওটা ছিল আহ, মানে মোর দেন 1 পাওয়ার ছিল, সো আমরা কোনো ডেফিনেট স্লোপ পাইতাম না। তো এখানেও এই জন্যই বলতেছি কোনো ডেফিনেট গ্রাফের স্লোপ বলা যাবে না, বাট কোনো একটা পয়েন্টে গ্রাফের স্লোপটা, অ্যাডিবেটিকের স্লোপটা গ্রেটার দেন আইসোথার্মালের স্লোপ হবে, বিকজ এখানে চেঞ্জটা অনেক ফাস্ট পাচ্ছি আমি। এই আর কি। ব্যাস, এটাই হচ্ছে গ্রাফের ব্যাপার। যদি আকস্মিক চাপ বা আয়তন পরিবর্তনের কথা বলেন তাহলে এটা রুদ্ধতাপীয় পরিবর্তন। ঠিক আছে, আমরা একটা ম্যাথ এখন সলভ করব। আচ্ছা, কোয়েশ্চেনটাকে একটু পড়ে দেখো। আচ্ছা, ওই 3টা ফর্মুলা লিখছো তো সবাই, তাই না? এই যে এই 3টা লিখছো তো, এটা এখন কাজে লাগবে আর কি, এই 3টা। আচ্ছা ভাই। আচ্ছা, একটা সিলিন্ডার যার ইনিশিয়াল প্রেসার হচ্ছে 1 atm, তার ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এবং তার ইনিশিয়াল ভলিউম হচ্ছে 800 সেন্টিমিটার কিউব। দেন প্রেসার দিয়ে তাকে 60 সেন্টিমিটার কিউব নেওয়া হলো, তার মানে তার ফাইনাল ভলিউম হচ্ছে 60 সেন্টিমিটার কিউব। এবং এখানে গামার ভ্যালু হচ্ছে 1.4, এবং এই প্রসেসটা হচ্ছে অ্যাডিবেটিক। তোমাদের কাজ হচ্ছে ফাইনাল টেম্পারেচার T2 টা বের করা, এন্ড ওয়ার্ক ডানের ভ্যালু কত হবে। তার মানে তোমাদের ওয়ার্ক ডানের এখানে যে কাজটা হচ্ছে, কাজের ভ্যালুটা কত হবে সেটা বের করতে হবে। শুধুমাত্র এই কেসে বের করলে হবে না, এটা তো ঊর্ধ্বতাপীয় মানে অ্যাডিবেটিক বলে দেওয়া হয়েছে, অ্যাডিবেটিকও বের করতে হবে এন্ড আইসোথার্মালও বের করতে হবে। তার মানে এটা যদি অ্যাডিবেটিকে হইতো তাহলে এখানে তো অ্যাডিবেটিকে হচ্ছেই, এখানে ওয়ার্ক ডান কত সেটাও দেখতে হবে। যদি প্রসেসটা আইসোথার্মাল হইতো তাহলে ওয়ার্ক ডান কত সেটাও বের করতে হবে। এটা হচ্ছে কোয়েশ্চেনটা। তোমরা এটা সলভ করতে থাকো। নেক্সট মিটিংটা হচ্ছে আমি 8টা 15-তে শুরু করবো, হ্যাঁ? একটু নামাজে যাচ্ছে, 8টা 15-তে নেক্সট মিটিংটা শুরু করবো। এই ম্যাথটা যদি শেষ হয়ে যায়, 8 মিনিট বাকি আছে, যদি শেষ হয়ে যায় এর মধ্যে, তোমরা তাহলে এই মিটিংটা লিভ নিয়ে নিও আর কি। আনসার তোমাদের আসছিল, মিলে দেখো তো। হ্যাঁ, কোনটা ভাইয়া? টি? ও আচ্ছা, 20 ডিগ্রি সেলসিয়াস ধরে নাও। আচ্ছা, ভুল লিখছে। এটা টি এর ভ্যালু আসলে ইয়ে ধরে নিতে হবে, 20 ডিগ্রি ধরে নিতে হবে। মানে 298 না, 293 ধরতে হবে।
যেহেতু 20 ডিগ্রি বলে দেওয়া। ঠিক আছে, তোমাদের কি আনসার আসছে সবগুলো, সি এর আর ডি এর দুইটা? আচ্ছা, এখানে নেগেটিভ আসার কারণটা মনে হয় বুঝতে পারতেছো, এখানে সংকুচিত করা হয়েছে। সংকুচিত করা মানে হচ্ছে ডেল ভি এর ভ্যালু নেগেটিভ, এবং দ্যাটস ওয়াই দুইটা ওয়ার্ক ডানই নেগেটিভ আসছে আর কি। আচ্ছা, তাহমিদ, নাফিস, বদরুল, তোমাদের কি আনসার আসছে ভাই? জি ভাইয়া। নাফিস, বদরুলের মনে হয় মাইক্রোফোনের প্রবলেম, একটু চ্যাটে লিখো তো ভাই। না, আসছে কি আসে না, একটু লিখো চ্যাটে। আচ্ছা, লিখছে চ্যাটে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে হোপফুলি ডাইনামিক্স এর ফার্স্ট ল রিলেটেড সবকিছু তোমাদের ক্লিয়ার আর কি, তোমাদের কাছে পুরোপুরি। আচ্ছা, এখন আমরা থার্মোডাইনামিক্স এর সেকেন্ড লতে আসবো, বাট সেকেন্ড লতে আসার আগে কিছু কথাবার্তা, কিছু কনসেপ্ট জানা লাগবে আর কি, আমাদের এনট্রপি কনসেপ্টটা। এন্ড দেন আমরা এনট্রপি কনসেপ্ট, এনসিআরপি কিছু ম্যাথ, দেন আমরা হচ্ছে সেকেন্ড লতে আসবো আর কি। ঠিক আছে, তো এনট্রপি জিনিসটা কি আসলে? এনট্রপি হচ্ছে মেজার অফ ডিসঅর্ডারনেস। তার মানে কোনো একটা সিস্টেমে বিশৃঙ্খলতা যত বেশি, তার এনট্রপির পরিমাণ তত বেশি। যেমন একটা এক্সাম্পল দেখাই, একটা সলিড, এটা হচ্ছে সলিড স্টেট, মনে করো আইস, এটা হচ্ছে গ্যাস। তো সলিডে মলিকিউল গুলো খুব সুন্দর করে অ্যারেঞ্জ থাকে, তার মানে সলিড স্টেটে ইউজুয়ালি তার এনট্রপি হবে লোয়েস্ট। যখন লিকুইড স্টেট একটু তারা ছড়ায় ছিটায় যাবে, যখন গ্যাস স্টেট তখন তার বিশৃঙ্খলতা অনেক বেশি, তারা ছিন্ন ভিন্ন ভাবে এক একজন এক এক জায়গায় থাকবে। এবং এই যে জিনিসটা, গ্যাসে যেহেতু তার ভিতরে বিশৃঙ্খলতা বেশি, দ্যাটস ওয়াই এখানে আমরা বলি এনট্রপিটা হচ্ছে হায়ার। আচ্ছা, তিনটা কেস দেখো, সলিড সুন্দর অ্যারেঞ্জড, লিকুইড একটু কম অ্যারেঞ্জড, ব্যাপারে একদম অ্যারেঞ্জমেন্ট নাই। সো তাপ দিলে আচ্ছা করছি, সো যদি আমি হিট দেই তাহলে এনট্রপি বাড়বে, আর যদি হিট নিয়ে নেই তাহলে এনট্রপি কমে যাবে। এটা ম্যাথমেটিক্যাল না, আমরা জাস্ট জিনিসটা দেখলাম, ম্যাথমেটিক্স একটু সামনে আসতেছি। তো এনট্রপি যে পরিবর্তন, আমরা তো অলওয়েজ এনট্রপির পরিবর্তন হিসাব করি আর কি, ইউজুয়ালি এনট্রপি কত এরকম নরমালি আসে না, এনট্রপির পরিবর্তনটা জানতে চাওয়া হয়। তো এনট্রপির পরিবর্তনের ফর্মুলা হচ্ছে হিটের পরিবর্তন ডিভাইডেড বাই টেম্পারেচার, ডি কিউ বাই টি। আচ্ছা, জিনিসটা এনট্রপি একটা অবজেক্টে প্রপার্টি বলা যায় না, কারণ প্রপার্টি তো আসলে যেটা অলওয়েজ সেম থাকে, এটা তো আসলে তার স্টেট পরিবর্তনের সাথে সাথে চেঞ্জ হয়। ইনস্ট্যান্টানিয়াস প্রপার্টি বলা যায়, যে অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট তার প্রপার্টি কি রকম সেটা একটা বলা যায়, অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট সলিড অনেক বেশি অ্যারেঞ্জড, তার মানে তার এনট্রপি অনেক কম। অ্যাট দ্যাট একটা ওই মোমেন্টে গ্যাস স্টেটে, তার মানে সে অনেক বিশৃঙ্খল, তার মানে তার এনট্রপির পরিমাণটা বেশি। এটাই আর কি, মানে ডিসঅর্ডারনেসটা কত বেশি বা কত কম, এটা আমরা এনট্রপির ভ্যালু দ্বারা বুঝতে পারি, এটাই তার সিগনিফিকেন্স আর কি। বুঝতে পারছো? আচ্ছা, তো এই ফর্মুলাটা একটু লিখে রাখো, ডিএস ইকুয়াল টু ডি কিউ বাই টি। এটা দিয়ে আমরা একটু কাজে লাগাবো, ছোট ফর্মুলা বাট এটা একটু কাজ আছে। আচ্ছা, এখানে একটা কথা লিখে দেওয়া, একটা অ্যাডিবেটিক সিস্টেমে ডিএস ইকুয়াল টু 0, কারণ কি? বিকজ অ্যাডিবেটিক সিস্টেমে ডিকিউ ইকুয়াল টু 0, এটা তো আমরা জানি, ডিকিউ 0।
and ds equal to যেহেতু dq by t তার মানে dq equals 0. আচ্ছা হ্যাঁ হ্যান্ডেল চেঞ্জ ds মানে এন্ট্রপি চেঞ্জ s দিয়ে এন্ট্রপি বোঝায় ds মানে এন্ট্রপি চেঞ্জ dq মানে হিটের চেঞ্জ. আমরা পরেরটাতে আসছি. ক্লাসটা জানি বলো এটাকে মেল্টিং, একটা মেল্টিং এর জন্য, ফ্রিজিং এর, একটা হচ্ছে ভ্যাপোরাইজেশনের জন্য. একটা ভ্যালু ছিল মেবি 3,36,000 আর একটা ছিল 226,8,000 22,68,000 এরকম কিছু ছিল. তো কোনটাকে কোন কেসে মনে আছে তো মনে হয় এটা হচ্ছে স্টেট চেঞ্জ যখন হয়, যখন অবস্থার পরিবর্তন বা স্টেট চেঞ্জ হয়. আর কিউ ইকুয়াল টু ms del theta. ms del theta হচ্ছে যখন হচ্ছে একই স্টেটে থাকে বা টেম্পারেচারে চেঞ্জ হয়. এগুলা কি মনে আছে? আচ্ছা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই তোমাকে. হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা ম্যাথ, আচ্ছা হ্যাঁ সামনের ম্যাথটাতে আসলে ক্লিয়ার হয়ে যাবে. দাঁড়া নেক্সট ম্যাথটাতে আমরা ক্লিয়ার হবো এটা. ঠিক আছে এটা থাকবে আপাতত. দাঁড়াও ম্যাথটা কি বুঝতেছে কিনা. আচ্ছা না একটা ম্যাথ করাই এই রিলেটেড, যদিও এটা এই 11-12 এর না, এটা 9-10 ম্যাথ. স্টিল একটু দেখাই একটা কনসেপ্ট. কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে সাপোজ -5°C একটা আইস, সেটা 100°C আচ্ছা 100 না দেই 120°C ওয়াটার ভেপার হতে রিকোয়ার্ড হিট কত? এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? এখন এখানে স্টেপ গুলো কি হবে আমি যদি এভাবে আঁকি. Zero, zero, so yeah. টেম্পারেচার ছিল -5, সো -5 থেকে সে ফার্স্টে 0 তে আসবে. কিভাবে দেখাবো? এটা এই অক্ষ আসলে দরকার নাই, একটু পরে. ফার্স্টে হচ্ছে আমরা এভাবে যাবে, দেন এভাবে এভাবে, এটা আমি 9 যে 2 তে ছিল এভাবে. তার মানে কিছু এনার্জি স্টেপের পার্টটা এই অক্ষ হচ্ছে টেম্পারেচার আর কি. তো প্রথমে হচ্ছে -5°C থেকে সে এখানে 0 তে আসবে. 0 থেকে এটা হচ্ছে আমি ধরে নিলাম 100, 100 থেকে সরি 0 থেকে এটাও 0. এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে আইস, এটা হচ্ছে 100° ওয়াটার, এটা হচ্ছে 100° পেপার, এটা হচ্ছে 120° পেপার. আচ্ছা তো প্রথমে আমরা বলছিলাম আগের ইয়াতে যে যখন স্টেট চেঞ্জ হবে ms del theta, সরি যখন টেম্পারেচার চেঞ্জ হবে ms del theta, যখন স্টেট চেঞ্জ হবে তখন mlf অথবা mv. তো এই জায়গাটাতে প্রথম যে স্টেটটা এখানে হচ্ছে কিন্তু স্টেট চেঞ্জ হচ্ছে না, এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তাই এখানে বসবে ms del theta.
এখানে বসবে এমএলএফ, এখানে বসবে এমএস ডেল থিটা, এখানে বসবে এমএলটি, এখানে বসবে এমএস ডেল থিটা। তাহলে এখানে জিনিসটা কি এমএলএফ কেন এখানে? বিকজ এখানে হচ্ছে স্টেট চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তাইলে এখন আমরা ম্যাথটা শুরু করি। আমরা স্টেপ বাই স্টেপ করি। এটাকে নাম্বার 1 দিলাম, এটাকে 2 দিলাম, এটাকে 3 দিলাম, এটাকে 4 দিলাম, এটাকে 5 দিলাম। তো Q1 এর ভ্যালু কত হবে? আচ্ছা, আমি ধরে দিলাম এখানে 1 কেজি আছে। তাহলে Q1 এর ভ্যালু কত হবে? ms ডেল থিটা। তার মানে 1 ইনটু বরফের স্পেসিফিক হিট ভ্যালু হচ্ছে 2100 ইনটু ডেল থিটার ভ্যালু 5। Q2 এর ভ্যালু হচ্ছে mlf, তার মানে 1 ইনটু লেটেন্ট হিট। Q3 এর ভ্যালু হচ্ছে আবার ms ডেল থিটা, m পানের স্পেসিফিক হিট 4200 100। Q4 এর ভ্যালু হচ্ছে mlp, তার মানে হচ্ছে 2200। ঠিক আছে। আর Q5 এ হচ্ছে আবার mlf, তার মানে m হচ্ছে ওয়াটার ভেপারের স্পেসিফিক হিট 1996। এটা হচ্ছে ডেল থিটা আছে, এটা 100 থেকে 120। তোমরা কি স্টেপ গুলো বুঝতে পারতেছো কিনা একটু দেখো তো রাওয়াত। হুম, জিরো থেকে জিরোতে যাচ্ছে, যখন যখন জিরো থেকে জিরোতে যাচ্ছে, হ্যাঁ তখন তো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে স্টেট চেঞ্জ। এটা তো টেম্পারেচার চেঞ্জ বাট সেম স্টেট, স্টেট চেঞ্জ বাট সেম টেম্পারেচার। তার মানে স্টেপ 2 আর স্টেপ 4 এটা হচ্ছে এটা। দুইটাতেই 0 ডিগ্রি, এখানে দুইটাতেই কিন্তু 100 থেকে 100-তে যাচ্ছে, এখানে 0 থেকে 0-তে যাচ্ছে। হ্যাঁ, না 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 না, চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখো আমরা চেঞ্জ করছি। যখন আইস ছিল, এটা তো আইসের স্পেসিফিক হিট, এস অফ আইস। আর এটা হচ্ছে ওয়াটারের স্পেসিফিক হিট, এস অফ ওয়াটার। এটা হচ্ছে ওয়াটার ভেপারের স্পেসিফিক হিট, এস অফ ভেপার। আর এটা হচ্ছে এলএফ, এটা হচ্ছে এলভি, লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন আর ফ্রিজিং। এই স্টেপ গুলাই আমাদের কাজে লাগবে। কজ এখানে আমরা কি করতেছি, আমরা তো 19 Q1 Q2 দিচ্ছি, আমরা এখানে আসলে এই জিনিসগুলাই DQ1 DQ2 DQ3 এভাবে দেখবো, এবং সেটা দিয়েই আমরা পরবর্তীতে ds ইকুয়াল টু dq বাই t বের করব। ঠিক আছে, আসি আমরা আস্তে আস্তে। অলরাইট, তাহলে এটা কি বোঝা যাচ্ছে কিনা একটু দেখো। আমরা যখন তাপ দেই কোনো কিছুতে, তখন কি হইতে পারে, দুইটা ঘটনা যে কোনো একটা ঘটবে। ইদার তার টেম্পারেচার চেঞ্জ হবে অথবা তার স্টেট চেঞ্জ হবে। যদি টেম্পারেচার চেঞ্জ হয় সেই কেসে এই ফর্মুলা ms ডেল থিটা, ডেল থিটাকে ডিটি দিয়ে লিখতেছে tf/ti। আর যদি স্টেট চেঞ্জ হয়, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, তাহলে dq ইকুয়াল টু mlf অথবা mlv। সো এখানে কিছু ভ্যালু দিয়ে দেওয়া 3,36,022 লিখতে, যাই হোক ওগুলো দরকার নাই। এই এই ব্যাপারটা ক্লিয়ার কিনা একটা একবার দেখে নাও তো। আচ্ছা, তোমাদের মনে হয় দুইজনের এখানে মাইক মিউট, মাইক কাজ করতেছে না। নাফিস কি বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, আর তাহমিদ আর বদরুল, তোমরা যদি কিছু না বুঝো তাহলে একটু চ্যাটে লিখো, বা মাইক্রোফোন কাজ করলে তো মাইক্রোফোনেই বইলো। ঠিক আছে, এখন আমরা একটু ইন্টিগ্রেশনের সাহায্যে কিছু জিনিস দেখবো। ইন্টিগ্রেশন আমরা ইন্টিগ্রেশন এখনো ধরিও নাই, বাট একটু বুঝবো, যেহেতু ডিফারেন্সিয়েশন জানি, একটু বুঝবো ইন্টিগ্রেশন। সেটা হচ্ছে
লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি, এটা তো আমরা জানি মনে হয়, তাই না? মনে আছে কারো? 1/x, রাইট? তার মানে একটু মনে হয় বুঝতেছো যে আমি যদি সামহাউ 1/x dx লিখি, এটার ভ্যালু কত হবে? এটা ছিল ডিফারেন্সিয়েশন। আমি এটাকে ইন্টিগ্রেট করলে কি আবার ln x ফেরত পাওয়ার কথা না? তো এখানে লিখলাম ln x। আর যদি কোনো লিমিট দেওয়া থাকে, তার মানে এখানে যদি ইনিশিয়াল আর ফাইনাল এরকম কিছু ধরলাম, ইনিশিয়াল ফাইনাল, তাহলে এই জিনিসটা এরকম হয়ে যাবে ln x, x এর জায়গায় এখানে হয়ে যাবে। আচ্ছা, আমি একটু দেখাই, ইন্টিগ্রেশনের বেসিকটা একটু জানা লাগবে আসলে। এখানে ছোট একটা এক্সাম্পল দেবো, বেশি ঝামেলা যাব না। ধরো আমি এটা জানি যে ddx of 5x squared equal to হচ্ছে 10x। তার মানে আমি এটা বুঝতে পারতেছি বাই ডিফল্ট, আমি যদি 10x কে ইন্টিগ্রেট করি তাহলে আমি পাবো হচ্ছে 5x স্কয়ার। এটুক নিয়ে তো কারো কোনো সমস্যা নাই, তাই না? আচ্ছা, এখন আমি একটু জাস্ট একটা জিনিস খালি শিখাবো, যেটা ইন্টিগ্রেশনে আমরা আবার দেখবো, যে এখানে যদি কোনো লিমিট দেওয়া থাকে, হ্যাঁ, এটাকে বলে লিমিট, ইন্টিগ্রেশনের লিমিট। যদি এখানে যে কোনো দুইটা ভ্যালু, সাপোজ ইচ্ছা মতো দুইটা দিলাম, হচ্ছে 3 আর 7, সাপোজ যদি দেওয়া থাকে, ইন দ্যাট কেস আমরা এখানে এক্স স্কয়ার লিখবো না, এক্স স্কয়ারের জায়গায় কি লিখবো? এক্স কে ফার্স্ট এটা দিয়ে রিপ্লেস করব, তারপর এক্স কে আবার নিচেরটা দিয়ে রিপ্লেস করব, যত আসে এটাই হচ্ছে আনসার। তার মানে যদি কোনো লিমিট দেওয়া থাকে সংখ্যা হিসেবে, তাহলে তুমি আনসারটা হচ্ছে একদম সংখ্যায় পাবা। বা যদি কোনো ভ্যালু দেওয়া থাকতো, যদি এরকম কিছু থাকে 10x dx, এখানে সাপোজ আমি দিলাম k, এখানে দিলাম l, তাহলে কি আমি জানি এটাকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে? 5x স্কয়ার। কিন্তু এটার 5x স্কয়ার হবে না, এটা হবে 5l স্কয়ার মাইনাস 5k স্কয়ার। আমি কি লিমিটের ব্যাপারটা বুঝতে পারছি নাকি আরেকবার বলবো? নাফিস কি বুঝছো ভাইয়া? জি ভাইয়া। বদরুল, আহমিদ, তোমরা বুঝছো? জিনিসটা আমাদের কোথায় কাজে লাগবে একটু দেখি। আমরা ফার্স্টে আজকে এনট্রপির ফর্মুলা যখন শিখলাম, তখন একটা কথা বললাম যে ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। এটা বলে আমরা হঠাৎ এনট্রপি থেকে সরে গিয়ে ডিকিউ নিয়ে অনেক কাহিনী শিখলাম, মানে রিভিশন দিলাম, যে দেখলাম যে ডিকিউ এম এস ডিটি হইতে পারে, বা এটাকে আমরা এম এস ডিটি মানে টিএফ মাইনাস টিআই বলতে পারি, অথবা আবার ডিকিউ ইকুয়াল টু মাঝে মাঝে এমএলএফ হইতে পারে। আচ্ছা, তার মানে ডিএস এরও দুইটা ভ্যালু হইতে পারে। ডিএস এর ভ্যালু কি? আমি যদি ডিএস বাদ দিয়ে ইন্টিগ্রেশন অফ ডি, এটা যেহেতু ডি, আমি যদি ভ্যালু জানতে চাই, হ্যাঁ হ্যাঁ, আমি এনট্রপি ফর্মুলাটাকে একটু মডিফাই করতেছি। সো বেসিক্যালি ডিএস এর ভ্যালুটা হয়ে গেল ডিকিউ। সো ডিকিউ আমি যদি এই ফর্মুলা বসাই, তাহলে ব্যাপারটা হয়েছে এমন, এমএস ডিটি বাই টি, এটা হইতে পারে, মানে এমএস ডিটি বসাইলাম আর কিছু না, যেখানে লিমিটটা কত? টি আই থেকে টিএফ পর্যন্ত। এটা একটা কেস হইতে পারে। আবার যদি এই কেস হয় যখন স্টেট চেঞ্জ হচ্ছে, বস্তু সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস চলে যাচ্ছে, তখন ডিএস এর ভ্যালু সুন্দর, এটাও হইতে পারে।
তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি দুই কেসে কিন্তু দুইটা কাজ করলাম। আহ দুই কেসে দুইটা কাজ, কি রকম দুইটা কাজ করলাম? একটা কেসে আমি ইন্টিগ্রেট করলাম, ঝামেলা করলাম, আর একটা কেসে কিছুই না, যা আছে তাই লিখে দিলাম। তো এরকম কাজটা আসলে আমি কেন করলাম? যে আমি একটাতে ইন্টিগ্রেট করার ঝামেলাতে গেলাম, আর একটাতে ইন্টিগ্রেট করার ঝামেলাতে গেলাম না, যা আছে তাই লিখে দিলাম। এটার কারণটা হচ্ছে, যখন তার স্টেট চেঞ্জ হচ্ছে, আমরা আগের পৃষ্ঠায় যে গ্রাফটা দেখছি, যখন স্টেট চেঞ্জ হয় তখন টেম্পারেচারটা কি কনস্ট্যান্ট থাকে না? দেখো পুরাটাতেই 0, পুরাটাতেই 100। তার মানে যখন স্টেট চেঞ্জের টেম্পারেচার কনস্ট্যান্ট, তার মানে তোমার টি এর জাস্ট একটা ভ্যালুই এক্সিস্ট করে ফুল টাইমে। এটা কি তোমরা বুঝতে পারতেছো? হ্যাঁ হ্যাঁ, যখন স্টেট চেঞ্জ করে, তখন যখন বরফ থেকে পানিতে যাচ্ছে পুরো টাইমটা শূন্যতেই থাকে, বা যখন পানি থেকে গ্যাসে যাচ্ছে পুরো টাইমটা 100তেই থাকে। টেম্পারেচার তো কোনো চেঞ্জ হচ্ছে না, ফুল টাইম টি এর একটাই ভ্যালু, তাই না? তার মানে আমি এটা সুন্দর বসা দিতে পারি, আমার তো এই ফর্মুলা ইউজ করতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যখন তার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি, মানে আমি যদি আগের পৃষ্ঠাটায় যাই, এখানে দেখো 5 থেকে 0-তে যাচ্ছে, 0 থেকে 100-তে যাচ্ছে, 100 থেকে 120-এ যাচ্ছে, মানে কন্টিনিউয়াসলি টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। এই কেসে ঝামেলা না, এই কেসে তুমি টি এর ভ্যালু কি ধরবা? কিছু ধরার নাই। তার মানে এখানে কন্টিনিউয়াস প্রোগ্রেশন লাগবে। যেমন আমরা এর আগেও বিভিন্ন কেসে হয়তো ফোর্স বা বিভিন্ন চ্যাপ্টারে করছি, যখন কন্টিনিউয়াসলি কোনো কিছু চেঞ্জ হয় তখন কিন্তু আমাদের এই ইন্টিগ্রেশনের হেল্পটা নিতে হয়। তো এই জন্য যেহেতু এখানে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে টেম্পারেচার, দ্যাটস ওয়াই এখানে আমাদের ইন্টিগ্রেশন ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের কিন্তু এট লাস্ট এত ঝামেলা লাগবে না, আমি একটু বলে দিই। মানে হতাশ হওয়ার কিছু লাস্টে খালি আমাদের এই ফর্মুলাটা মুখস্থ করা লাগবে। এই কেন হইতেছে বা কেন কি করতেছে এত কিছু মনে রাখা লাগবে না লাস্টে। বাট স্টিল যদি মাথায় আসে যে আমি এই কেসে একরকম করলাম, এই কেসে কেন এরকম করতেছি, এটার ব্যাখ্যাটা খালি বলতেছে। তবে এইসব মনে না রাখলেও চলবে, পরীক্ষা তো এগুলো আসলে কখনো জিজ্ঞাসা করবে না। বাট তোমরা কি এমনি বুঝতে পারতেছো কিনা আমি দুই কেসে কেন দুটো ইউজ করলাম, নাকি আরেকবার বলবো? হ্যাঁ হ্যাঁ, মানে ইন্ট্রিগেস যেটা মানে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে না, এই যে কন্টিনিউয়াসলি 5 থেকে 0-তে যাচ্ছে, এটা তো কোনো ডিসক্রিট পয়েন্ট নাই, 0 থেকে 100-তে যাচ্ছে। তার মানে এই কেসে তোমার তো টি এর ভ্যালু আলাদাভাবে কোনো কিছু ধরার সুযোগ নাই, তাই না? এই জন্য এখানে ইন্টিগ্রেশনের হেল্প নিতে হচ্ছে। আহ বদরুল নাফিস মাহি, বদরুল নাফিস তাহমিদ, তোমরা কি বুঝছো ভাইয়া নাকি আরেকবার বলবো? জি ভাইয়া। বদরুল তাহমিদ, বুঝছো কিনা একটু চ্যাটে বলো তুমি। ব্যাচেলর আলটিমেট যে ইয়াটা, আচ্ছা এটা কেমনে আসলে ওটাও বলি। অলরেডি এটা আগেই বলে দিতেছি, এটা তোমাদের জানা লাগবে না কেমনে আসছে, আমি জাস্ট দেখাচ্ছি। সো আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ 1/x হচ্ছে, সো এটা ব্যাপারটা কিরকম, ইন্টিগ্রেশন অফ 1/t dt, লিমিট হচ্ছে টি আই থেকে টি এফ। 1/x কে ইন্টিগ্রেট করলে কি আসে? ln x। সো এখানে আমরা বসবে কত, ms ln t, এবং যেহেতু tf বাই ti, সো এটা ln f tf বাই ti বসে গেল। আমাদের জাস্ট এই ফর্মুলা মনে রাখতে হবে, ms ইন্টু ln tf বাই ti আর mlf বাই t, দুইটা কেসে এন্ট্রপির দুইটা ফর্মুলা। আমরা স্লাইডে যাচ্ছি একটু। এট লাস্ট আমাদের যেটা মনে রাখতে হবে, এই দুইটা ফর্মুলা তোমরা একটু লিখে নাও। এটা হচ্ছে যখন টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, আর এটা হচ্ছে যখন স্টেট চেঞ্জ হচ্ছে। তো লিখে নাও, এগুলো আমাদের কাজে লাগবে। এন্ট্রপির পরিবর্তন হচ্ছে তার ডিসঅর্ডারনেস কত বাড়তেছে,
সহজ কথা। তার মানে এটা একটা এইভাবে বলা যায়, তুমি যখন দেখবা যে কোনো গ্যাসের টেম্পারেচার বাড়াবা, সাপোজ আগে ছিল 20 এখন করলা 50, হ্যাঁ টেম্পারেচার বাড়ানো মানে কি তার মলিকুল গুলার ছোটাছুটি আরো বেড়ে যাবে না? তখন দেখবা যে তার এনট্রপিটা হচ্ছে পজিটিভ, এনট্রপি বেড়ে গেছে। আর তুমি ধরো 50 থেকে 20-এ নিয়ে আসলা, তাহলে তার ছোটাছুটি একটু কমে যাবে আগের চেয়ে, তখন তার এনট্রপিটা কমে যাবে। এনট্রপি কমে যাবে বলতে আমি বলতে পারি তার চেঞ্জ অফ এনট্রপি বা ডিএস এর ভ্যালু হবে নেগেটিভ। আচ্ছা, তো তোমরা এখন একটা ম্যাথ করার চেষ্টা করবা, এবং ম্যাথের জন্য আমাদের জাস্ট এই দুইটা ফর্মুলা সবাইকে আসছে। আচ্ছা আসছে, হ্যাঁ ম্যাথের জন্য আমাদের জাস্ট এই দুইটা ফর্মুলাই কাজে লাগানো লাগবে, এটা এবং এইটা। তোমরা ম্যাথটা একটু ট্রাই করে দেখো পারা যায় কিনা। ম্যাথের কোয়েশ্চেনটা হচ্ছে -5°C এর আইসকে 6°C এর ওয়াটারে কনভার্ট করার জন্য চেঞ্জ অফ এনট্রপি কত? আচ্ছা এই কেসে একটু আমি বলে দেই, স্পেসিফিক হিট অফ আইস হচ্ছে মেবি 2100, শিওর হয়নি। স্পেসিফিক হিট অফ আইস হচ্ছে 2100। স্পেসিফিক পুরোটা লিখতে কষ্ট লাগতেছে, আমরা এস দিয়ে দিই। এস আইস হচ্ছে 2100, এস ওয়াটার হচ্ছে 4200, আর এলএফ হচ্ছে, ঠিক আছে এটা তোমরা একটু ট্রাই করে দেখো পারা যায় কিনা, আটকে গেলে আমাকে বলবে। থাকলে আনডিফাইন্ড বলি, মানে এখানে জিরো হবে না, এখানে অবশ্যই কেলভিন দিয়ে করতে হবে, বাট এমনি নর্মাল ক্যালকুলেশনতে আমরা নিচে জিরো থাকলে আনডিফাইন্ড বলি। লনের কেসে কিন্তু সেটা ট্রু না, তাই না? বিকজ লনের কেসে আমি যদি এ বাই বি বলি, দ্যাট মিনস এটা আসলে কিছুই না, লন এ ও না, তাও ইনভ্যালিড, সরি, লন এ মাইনাস লন বি। লন জিরো তো ইনভ্যালিড, লন জিরো কিন্তু এক্সিস্ট করে না, ক্যালকুলেটরে বসালে এটা আনডিফাইন্ড দেখাবে। সো লনের কেসেও নিচে থাকতে পারবে না, কোনো কেসই জিরো নিচে থাকা পসিবল না। আচ্ছা হ্যাঁ, রাওয়াত কি কিছু বলতেছিলা? আপনার ইয়া করা নাই, যে মেইন কাজটা এখানে আনসার দাও নাই এমনি তো, তোমরা কি শেষ করতে পারছো কিনা? বজরুল, তাহমিদ, নাফিস কার আনসার কত আসছে একটু বলো তো, না একটু চ্যাটে লিখে দাও। So, আমাদের ইকুয়েশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিএস ইকুয়াল টু এমএস লং ডিএফ বাই ডিআই, আর একটা হচ্ছে ডিএস ইকুয়াল টু এমএল এফ বাই ডি। তো প্রথম যে কেসটা ডিএস 1, তার জন্য কত হবে? এম এর ভ্যালু কত? 10 কেজি, সো 10। আইসের জন্য স্পেসিফিক হিট অফ আইস কত? 2100 ইনটু লং, কোথা থেকে কোথা যাচ্ছে? -5 থেকে শূন্যতে যাবে, তাহলে 273, 268, যা আসে তাই। ডিএস2 এর ভ্যালু কত হবে? এখানে শূন্য থেকে শূন্যতে যাচ্ছে, তার মানে কি এই ফর্মুলা যাবে, সো 10, 3,34,000। টি এর ভ্যালু কত? 273। আর ডিএস3 তে কি হচ্ছে? শূন্য থেকে 60-এ যাচ্ছে, সো এম এস ইন্টু লং, 60 মানে কত? 330। দেখো তো ভাই বোঝা যাচ্ছে কিনা? এটা দেখছি, এটা দেখছি, এটা দেখছি। এবার একটা জিনিস, স্বতঃস্ফূর্ত ঘটনা, স্পন্টেনিয়াস প্রসেস। স্পন্টেনিয়াস প্রসেস জিনিসটা কি আসলে? স্পন্টেনিয়াস প্রসেস হচ্ছে সেই কাজটা যেটার জন্য তোমার কোনো এক্সটার্নাল ইফোর্ট দেওয়া লাগে না, তোমার কোনো এক্সটার্নাল ইফোর্ট দেওয়া লাগে না। ফর এক্সাম্পল, ধরো তোমার কাছে দুইটা বক্স রাখলা, দুইটা বক্স একজন থেকে আরেকজনে হিট ট্রাভেল করতে পারে সুন্দর মতো। তো তুমি যদি কোনো ইফোর্ট না দাও, তাহলে অটোমেটিক্যালি যেখানে বেশি টেম্পারেচার সেখান থেকে কম টেম্পারেচারে হিট ফ্লো হবে না?
এটার জন্য তোমার কোনো ইফোর্ট দেওয়া লাগবে না, তাই না? কোনো এনার্জি বা কোনো সোর্স, এনার্জি সোর্স কানেক্ট করা লাগবে না, অটোমেটিক্যালি মানে মোর টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে হিট ট্রাভেল করবে। এটা তো আমরা জানি, তাই না? এই প্রসেসটা হচ্ছে একটা স্পন্টেনিয়াস প্রসেস। আচ্ছা, তাহলে নন স্পন্টেনিয়াস প্রসেস কোনটা? যেখানে মনে করো তোমার কোনো কাজ করা লাগবে, যেমন ফ্রিজে। ফ্রিজে কি হয়, আমরা একটা অবজেক্ট সেখান থেকে হিটটাকে টেনে বের করে নেই। তার মানে একটা অবজেক্ট মনে করো 20 ডিগ্রি সেলসিয়াসে, সেখান থেকে কিন্তু আমি মানে আমাদের যে রুম টেম্পারেচার, সাপোজ রুম টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, আর কোন একটা খাবারের টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে হওয়া উচিত কি রুম থেকে বা আশেপাশ থেকে খাবারের মধ্যে হিট আরো ঢুকবে। আর তুমি যদি ফ্রিজে ঢুকাও তাকে, ফ্রিজ করবে কি খাবার থেকে টেনে হিটটা বের করবে, বের করে তার যে লাস্টে অনেক প্রসেস শেষে এনভায়রনমেন্টে ছেড়ে দিবে হিটটা। তার মানে এটা কিন্তু স্পন্টেনিয়াস প্রসেস না। এখানে ফ্রিজ ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করে এবং সেই এনার্জি কনজিউম করার মাধ্যমে লোয়ার টেম্পারেচার থেকেও হিটটাকে বের করে নেয়। তার মানে এখানে তোমার একটা ইফোর্ট দেওয়া লাগতেছে, ইফোর্টটা কি এখানে ইলেকট্রিক্যাল এনার্জি। আর হায়ার থেকে অটোমেটিক্যালি লোয়ারে যেটা যায়, এখানে আমার কোনো ইফোর্ট দেওয়া লাগতেছে না, এটা হচ্ছে একটা স্পন্টেনিয়াস প্রসেস। তোমরা কি ব্যাপার দুইটা বুঝতে পারতেছো? স্পন্টেনিয়াস তার মানে কি আমি এটা শিওরলি জানি যে এখানে যেখান থেকে হিট যাচ্ছে সেটা হায়ার টেম্পারেচার, আর যেখানে হিট যাচ্ছে সেটা লোয়ার টেম্পারেচার, যদি এটা স্পন্টেনিয়াস প্রসেস হয়। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? যদি এটা স্পন্টেনিয়াস প্রসেস হয় তার মানে আমি শিওর যে যেখান থেকে হিট যাচ্ছে সেটা এট হায়ার টেম্পারেচার, আর যেখানে হিটটা যাচ্ছে সেটা লোয়ার টেম্পারেচার। এর পরের পার্টটা তাহলে বুঝতে সমস্যা নাই। এখানে আমরা একটা জিনিস প্রুফ করার চেষ্টা করতেছি। ফর ফার্স্ট অবজেক্ট ds1 equal to q by t1, for second object ds2 equal to q by t2। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে নেগেটিভ সাইন আছে, এখানে পজিটিভ সাইন। এটার কারণটা কি? বিকজ এখান থেকে হিটটা বের হয়ে যাচ্ছে এবং সেই হিটটা এখানে গিয়ে ঢুকতেছে, এখান থেকে বের হয়ে এখানে ঢুকতেছে, দ্যাটস ওয়াই এখানে নেগেটিভ। বিকজ এখানে তো কিউটা চলে যাচ্ছে, এখান থেকে কমে যাচ্ছে, দ্যাটস ওয়াই এটা নেগেটিভ সাইন আর এটা পজিটিভ সাইন। এবং যখন আমরা দুইটা যোগ করব তখন কি হচ্ছে, কিউ বাই t1 প্লাস কিউ বাই t2। আমি যদি কিউ কমন নেই সেই কেসে 1/t2 মাইনাস 1/t1। আচ্ছা, যেহেতু এটা একটা স্পন্টেনিয়াস প্রসেস, তাহলে কে বড়, টি2 বড় না t1 বড়? এখান থেকে এখানে হিট যাচ্ছে স্পন্টেনিয়াসলি, তাহলে কে বড়, টি2 বড় না t1 বড়? তোমরা কি আমার কোয়েশ্চেনটা বুঝতে পারছো? আবার বলুন ভাইয়া। স্পন্টেনিয়াসলি যদি t1 থেকে t2 তে হিট ফ্লো হয়, তাহলে কি t1 বড় নাকি t2 বড়?
ভাইয়া T1 না? মানে তোমরা কি আমার কোশ্চেন মানে বুঝতে পারো না? এটা তো বেশ ইজি একটা জিনিস। T1 থেকে T2 তে হিট যাচ্ছে, আমরা তো জানি যে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে হিট যায়। T1 এর ভ্যালু বড়। আচ্ছা, রাওয়াত কি বুঝছো না? রাওয়াত কি মাইক্রোফোনের প্রবলেম নাকি? ভাই আমার কথা কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ভাইয়া। ভাই রাওয়াতের জুমের মনে আগে কোনো গ্লিচ হচ্ছে, মানে একটু পর পর দেখি যে মাইক্রোফোন নট কানেক্টেড হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাওয়াত কি প্রবলেম হচ্ছে মনে হয় এখন মাইক্রোফোনে? রাওয়াত তাহলে চ্যাটে লিখো, তোমার কথা কিন্তু শুনতেছি না। আচ্ছা, বদরুল নাফিস বুঝছো তো না? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে তো চিন্তা করো যে যেহেতু T1 এর ভ্যালু বেশি, তাহলে কি 1/T2 বড় নাকি 1/T1 বড়? ওয়ান বাই T2। তার মানে টিএস এখানে কি যেহেতু 1/T2 বড়, তার মানে কি এই ভ্যালুটা পজিটিভ, তার মানে ডিএস এর ভ্যালুটা পজিটিভ। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো স্পন্টেনিয়াস প্রসেসে ডিএস এর ভ্যালু পজিটিভ হয়। পুরো প্রসেসটা কি ক্লিয়ার? মানে যদি কোয়েশ্চেন আসে যে বি নাম্বার আসবে, এটা অবশ্যই 2 নাম্বারের জন্যই আসবে ম্যাক্সিমাম, যে দেখা হচ্ছে যে কোনো স্পন্টেনিয়াস প্রসেসে চেঞ্জ অফ এনট্রপি পজিটিভ, তাহলে আমরা এখান থেকে শুরু করবো। পুরোটা একটু দেখো, কোনো লাইন বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে জানাও। ল বেসিক্যালি 4টা আছে। তো এখন আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে, কালকের